সুনামগঞ্জে বাঁধ ভেঙে ডুবেছে হাওর। সোনালী ধান নিয়ে দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে। ফণীর ফানায় ভোলায় ফসলের ব্যাপক ক্ষতি। এরশাদের নির্দেশনাতেই চলবে জাতীয় পার্টি, জানালেন নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বললেন দলে অস্থিরতা থাকতেই পারে, দ্রুতই কাউন্সিল। এবং প্রথমবারের মতো উৎসব আমেজে ময়মনসিংহ সিটিতে চলছে নির্বাচন। সব কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএমে। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আমরা দুজন, আমি আহসান হাবিব এবং আমি ত্রিনা ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ সহযোগিতা নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যার পর লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে ফোন করে এই নির্দেশনা দিয়েছেন। জাহাঙ্গীর কবির নানক ছাড়াও সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমের সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি নেতাদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি এবং উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ও দুর্গত এলাকায় কেউ যেন অনাহারে না থাকে। ফণীর প্রভাবে অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের 4টি হাওরে পানি ঢুকছে। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল। স্থানীয়রা জানান, গত রাত 12টার দিকে বাড়ির লামার বাঁধ উপচে পানি ঢুকতে থাকে হাওরে। বাঁধ রক্ষায় স্থানীয়রা চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। কৃষকরা জানান, এই 2 হাওরে 20,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল, যার অর্ধেকের বেশি এখনও কাটা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য মনেসারের নেতৃত্বে এই বাঁধটি বালু দিয়ে তৈরি করা হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটি বাঁধটি মজবুত করে তৈরি করেনি, ফলে বাঁধটি এখন ভেঙে গেছে। প্রায় রয়েছে এখন আমরা খেরে কুড়া যা কিছু আছে ধান টান খুলে ধান টান খোলা টোলা সব বাড়তে যেতে এখন আমরা এগুলো কি করি। গত বছর থেকে অনেকটা নিচা, প্রায় 2 হাতের মতো নিচা ছিল। এখানে বালু মাটি পাঠাইছে, যার কারণে বাটটা টিকছে না। এখানে বালি মাটি দিছে, আর এখানে একটু ক্লোজার ছিল, ক্লোজারে কোনো বস্তা টস্তা কিছু দেয় নাই, ক্লোজারে বস্তা টস্তা কিছু দেয় নাই। আর পানি যখন এটার ওভারটেক উপরে উঠে গেছে তখন এই বাটটা ভেঙে গেছে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতিতে দিশেহারা ভোলার কৃষক। বৃষ্টি আর জোয়ারের পানিতে ফসল তলিয়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভোলা প্রতিনিধি মোহাম্মদ অনিকের তথ্য ছবিতে আহসান হাবিবের রিপোর্ট। রেখে গেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভোলায় ঝড়ের প্রভাবে 7,080 হেক্টর জমিতে নষ্ট হয়েছে বোরো ধান, চীনা বাদাম, পান ও ভুট্টার। সর্বনাশায় ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা নিরূপণ করা না গেলেও বিপর্যয়ের মুখে পড়ে দিশেহারা এই অঞ্চলের কৃষকরা। ঋণ করিয়া এই জিনিস করছি, ফসল করছি, সমস্ত ফসল আমাকে নষ্ট হয়ে গেছে। ব্যাংকের তেন, সমিতির তেন, লোন লইয়া এগুলা করছি। ঘূর্ণিঝড়ে আমাকে সব লইয়া গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীদের আমরা বলছি যে সার্বক্ষণিক আপনার মাঠে থেকে কৃষকদের পরামর্শ দেবে, যাতে তারা তাদের এই কষ্টের ফসলটা ঘরে নিতে পারে। পরিকল্পনা আছে, যদি কোনো ক্ষতিগ্রস্ত আমরা যেমন বিভিন্ন সময় প্রণোদনা কর্মসূচি আমরা দিই, এতে তারা পোষায় যেতে পারে। এবছর ভোলা জেলার 7টি উপজেলায় ধান ও সবজি মিলিয়ে মোট প্রায় 1.5 লাখ হেক্টর জমিতে আবাদ হয়েছে সোনালী ফসল। আহসান হাবিব, এশিয়ান টেলিভিশন। ঘূর্ণিঝড় ফণীর কারণে 3 দিন বন্ধ থাকার পর সারা দেশে সব ধরনের নৌ চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের পরিবহন পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সকাল 6টা 5 মিনিট থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়। এরপর সকাল 7টা 20 মিনিটে সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ সোনাতরী।
অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ফণী বাংলাদেশ উপকূলের 915 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়ার পর মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরে বিপদ সংকেত জারি করলে বৃহস্পতিবার বেলা 11:30 থেকে অভ্যন্তরীণ নৌপথেও সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় BIWTA। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের নৌবন্দরের কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আর্জেন্টিনায় নিহত বাংলাদেশ মেরিন একাডেমির 51তম ব্যাচের ডেক ক্যাডেট মোহাম্মদ আলী আসগরের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ তুলে দিয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি নাবিকের পাশে রয়েছে। আগাম প্রস্তুতি থাকায় দেশের কোথাও ফণীর প্রভাবে কোনো নৌবন্দরের ক্ষতি হয়নি দাবি করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আজকে আলী আসগরের এই পরিবারের দলে অস্থিরতা থাকতেই পারে, তবে বর্তমান সিদ্ধান্ত সুস্পষ্ট। সকালে বনানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান GM কাদের। দ্রুতই দলের সব পর্যায়ে কাউন্সিল আয়োজন করার কথাও জানান নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মোটামুটি ফুল প্রুফ, মানে উনি নিজে একটি পত্রে স্বাক্ষর করেছেন। ওনার অবর্তমানে পার্টিতে যাতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব অথবা কোনো ধরনের বৈষম্য বা কোনো ধরনের মতভেদ না হয়, সেই জন্য উনি ওনার মতামত পরিষ্কারভাবে জানিয়েছেন যে ওনার মৃত্যুর পরে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমি ওনার ছোট ভাই হিসেবে আমি পালন করব। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তা জানান, 33টি ওয়ার্ডে 127টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে 2,96,938 জন ভোটার ভোট দেবেন। প্রতিটি কেন্দ্রে আছে 10 জন আনসার ও 3 জন পুলিশ সদস্য। পাশাপাশি 22 প্লাটুন বিজিবি, র্যাবের 33টি মোবাইল টিম, পুলিশের 33টি মোবাইল টিম ও 11টি স্ট্রাইকিং ফোর্স আছে। 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 242 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 70 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে একাধিক প্রার্থী না থাকায় আওয়ামী লীগের ইকরামুল হক টিটু এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার আমাদের নিয়মিত আয়োজন। রোববারে নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের শতাধিক পরিবারের নারীরা কাজ করছেন বাহারি নকশার নকশি কাঁথা নিয়ে। অবসরে করা এ কাজ থেকেই সংসারের চাকা সচল রেখেছেন তারা, যদিও এই ঐতিহ্য এখন বিলীনের পথে। লোকমান আলীর তথ্য ছবিতে আবু ওবায়দা টিপুর বিশেষ রিপোর্ট। কেবল সূচ আর সুতোর কারুকাজ নয়, এ যেন চিরন্তন বাঙালির ভালোবাসার গল্প। সূচ আর বাহারি সুতোর ফোড়ে নকশি কাঁথা থেকে আয় করেন নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের নারীরা। যদিও এ কাজের জন্য তেমন কোনো প্রশিক্ষণ নেই তাদের। একসময় ঘরে ঘরে এসব কাঁথা তৈরি হলেও এখন বিলীনের পথে এ শিল্প। তবুও সাংসারিক সব কাজের পাশাপাশি বাড়তি আয়ের কথা ভেবেই কাজটি ধরে রেখেছেন কেউ কেউ। সময় ও পরিশ্রম বেশি হওয়ায় কাঁথা তৈরির কাজ ছেড়েও দিয়েছেন অনেকে। আমরা এই নকশি কাঁথাগুলা তৈরি করি 6 গজ কাপড় নিয়ে, মানে ছিঁড়া কাপড় চুপড় যেটা ছাড়া হয় সেই কাপড় চুপড়গুলা দিয়ে ভিতরে দিয়ে নকশি কাঁথাগুলা তৈরি করা হয়। যদিও কারো প্রয়োজন লাগে তখন বললে আমরা একটা করে খাতা তৈরি করে দিই। সুন্দর করে ফুল প্রিন্ট করে নিয়ে আসার পর আমরা সুই এবং সুতা দিয়ে ওইটার উপর কাজ করি। এ অঞ্চলে নকশি কাঁথাকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রশিক্ষণ ও ঋণ প্রদানের দাবি স্থানীয়দের। অন্যদিকে সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। গ্রামীণ ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, এটি প্রায় হারিয়ে যেতে বসেছে অনেকাংশে। তবে আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা করব সেটাকে কিভাবে পুনরুজ্জীবন দেওয়া যায় বা রিভাইভ করা যায়। গ্রাম বাংলার যে মা বোনেরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন, সহজ সত্ত্বে ঋণ দিবেন, যাতে করে আমাদের এই গ্রাম বাংলার যে প্রাচীন ঐতিহ্য নকশি কাঁথা এটা আমরা পুনর্বহাল করতে পারি। সংশ্লিষ্টরা বলছেন, নকশি কাঁথা শুধুমাত্র একটি শিল্প নয়, এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পণ্য। তাই এই শিল্পকে রক্ষায় সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। আবু ওবায়দা টিপু, এশিয়ান টেলিভিশন। দর্শক, এ পর্যায়ে জানিয়েছে সেন্ট্রি সিকিউরিটির সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। কাল আত্মসমর্পণে স্বাভাবিক জীবনে ফিরবেন কুষ্টিয়ার মাদক ব্যবসায়ীরা। পুনর্বাসনের সব ধরনের সহায়তার আশ্বাস প্রশাসনের।
সেন্টি সিকিউরিটির সংবাদ বিরতি শেষে আরও একবার আমন্ত্রণ এশিয়ান নিউজের সাথে আছি আমরা দুজন।